নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। অনেকদিন বাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মেজাজ দেখা গেল। আপনাদেরকে আমি দেখাবো এবং আলোচনা করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরে যাওয়ার পরে কার্যত একটা খোলসে ঢুকে গিয়েছিলেন এবং কার্যত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই পুরনো মেজাজে দেখা যাচ্ছিল না। কিন্তু কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 ঘন্টা কি এমন বৈঠক করে বেরোলেন যে কার্যত তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের আগে যেভাবে মেজাজে দেখা যেত সেইভাবে মেজাজে দেখা গেল। আমি দেখাবো আপনাদেরকে কি কি বক্তব্য তিনি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে রেখেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারেই বা কি বললেন, এবং আজকে সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন তার যে পিএ রয়েছে সুমিত, তার খোঁজে পুলিশ পৌঁছে গিয়েছিল, সেই প্রশ্নের উত্তরে রিপোর্টারদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটা পুরনো মেজাজেই জবাব দিলেন। থাকবে আজকের এই এপিসোডে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দুর্গাপুজো নিয়ে আগামী দিনে অনুদানের কি হবে সেই বিষয়ে কি বক্তব্য রেখেছেন এবং রাজ্যের বাজেট কবে পেশ হবে সেই বিষয়েও তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। দেখাবো এই এপিসোডে আপনাদেরকে আশা কর্মীরা কিভাবে গতকাল রাস্তায় বসে গেল। তার কারণ বিভিন্ন জায়গায় আশা কর্মীদেরকে দিয়ে যেভাবে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করানো হয়েছিল, কিন্তু বহু মানুষ এই আশা কর্মীরা অভিযোগ করছেন যে ফর্ম ফিল আপের পরেও অন্নপূর্ণা ভান্ডার পাননি। আর সেই আশা কর্মীদেরকেই এখন আবার নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, আর সেই নতুন দায়িত্ব তারা নিতে নারাজ, অন্নপূর্ণা ভান্ডার এখনো বহু মহিলা পাননি বলে, এবং তারা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন। দেখাবো আপনাদেরকে আলিপুর থেকে কিভাবে নির্বাচন কমিশনের অফিসে এবং একটি সরকারি অফিসে আগুন লেগে গেল এবং 4000 ইভিএম কার্যত পুড়ে ছাই হয়ে গেল। আর এই ভিডিওর শেষের পার্ট, এটা একদম মিস করবেন না। এই শেষের পার্টে আপনাদের জন্য থাকছে কিছু বিজেপি কর্মী, কিছু বিজেপি ভাই বন্ধুদের গল্প, যারা 2026 সালের নির্বাচনের আগে বিজেপির জন্য প্রাণ হাতে নিয়ে রাস্তায় নেমেছিল এবং পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এই স্লোগান দিয়ে বহু মানুষকে ওপেন ক্যামেরাতে পর্যন্ত আক্রমণ করেছিল। আমি দেখাবো আপনাদেরকে সেই বিজেপি কর্মীরা আজকে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কান্নাকাটি করছেন এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন যে তাদেরকে একটু শান্তিতে বাঁচতে দেওয়া হোক। কেন, কি এমন হলো হঠাৎ করে এই বিজেপি কর্মীরা যারা 2026-এর নির্বাচনের আগে এই প্রবলভাবে বিজেপির সমর্থন করেছিল, তারাই 1 মাসের মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কাকুতি মিনতি করছে যাতে তারা দুটো খেয়ে পড়ে বাঁচতে পারেন। সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন আজকের এপিসোড শুরু করা যাক এবং প্রথমেই আপনাদের সঙ্গে আলোচনা করব গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর পরেই হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই পুরনো মেজাজ। আপনারা সকলেই মনে করে দেখুন যে নির্বাচনে হেরে যাওয়ার পরে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খোলসে ঢুকে গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে ঢিম ছোড়া হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত নির্বিকার ছিলেন। অনেকেই বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার ভয়ে কার্যত খোলসে ঢুকে গিয়েছেন এবং সেই পুরনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেজাজ, যখন তার পিসি মুখ্যমন্ত্রী ছিলেন, যে মেজাজ তিনি নিয়ে ঘুরতেন, সেই মেজাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখা যাচ্ছিল না। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার নিজের দলের যারা কর্মী সমর্থক এবং নেতা রয়েছেন তারাই আক্রমণ করছিলেন যে এই তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দায়ী। এমনকি গতকাল আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে দুর্দিনের সাথী, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়লেন না। কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাস নিলেন প্রায় 3 ঘন্টা ধরে গতকাল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর পরে যেন এক অন্য কনফিডেন্স পেয়ে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পুরনো দিনে যেভাবে দেখেছিলাম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেজাজ নিয়ে কথা বলতেন ঠিক সেই মেজাজেই গতকাল ইন্টারভিউ দিলেন এবং টেলিভিশন মিডিয়ার যে সকল রিপোর্টার রয়েছেন সকলের প্রশ্নের উত্তর দিলেন। আমি দেখাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটূক্তির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন, দেখুন। আমার বিরুদ্ধে কথা বলছে, দলে আলোচনা করার জায়গা রয়েছে এবং আপনি স্পেসিফিক্যালি করতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও।
অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এই এক মাস ধরে প্রেস কনফারেন্স থেকে বারবার এড়িয়ে যাচ্ছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রেস মিডিয়ার রিপোর্টারের উত্তর দিলেন। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে যে ভাষায় কটূক্তি করেছিলেন তারও তিনি উত্তর দিলেন। এবং তিনি কি তার ভুল থেকে শিখছেন? তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাকে শিখিয়ে দিলেন কালীঘাটের বৈঠকে সেইভাবেই এবারে নিজেকে তৈরি করছেন? কারণ একটা রাজনৈতিক দল করতে গেলে বহু মানুষের অনেক রকম রাগ অভিমান থাকতে পারে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার যে ক্ষোভ উঠছিল যে তিনি নাকি খুব অ্যারোগেন্ট, তিনি নাকি খুব অহংকারী, সেই বিষয়টাই ভাঙার জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেটা গায়ে মাখতে নারাজ হলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত সমর্থন করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই পুলিশ সমন পাঠাচ্ছে যে তিনি নির্বাচনের আগে যে ডিজে বাজানোর কথা বলেছিলেন সেই বিষয়ে তার এগেইনস্টে এফআইআর হয়েছে এবং পুলিশ তাকে জেরা করতে চায়, সিআইডি তাকে জেরা করতে চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিডিয়া যখন প্রশ্ন করলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এড়িয়ে গেলেন না। এই বিষয় নিয়েও কার্যত অমিত শাহের প্রসঙ্গ টেনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরনো ভঙ্গিমাতেই বর্তমান রাজ্য সরকারকে আক্রমণ করলেন। দেখুন, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্টগুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ঝুলিয়ে দিয়ে সোজা করে দেবে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন জ্ঞানেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে হতো। অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, এখন মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? আমরা তো কোর্টে মুভ করবো। তদন্তকারী সংস্থার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কেস আমি বাংলা থেকে বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার ভাষণে এই তদন্তভার সিআইডি কে দেওয়া হয়, তাহলে যে বহিরাগতরা এসে বাঙালিকে আক্রমণ করেছে সেই মামলার দায়ভার কেন সিআইডি বা সিবিআই কে দেওয়া হবে না? এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্ন তো এড়িয়ে দিতে পারে না। একেবারে সোজাসুজি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহের সেই পুরনো বক্তব্য টেনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বর্তমান রাজ্য সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকেও একেবারে কটূক্তি করলেন এবং বললেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ডিজে বাজানোর বক্তব্য নিয়ে তদন্ত করতে পারে সিআইডি, তাহলে অমিত শাহের বিষয়ে কেন করা হবে না? এবং যদি সিআইডি তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মুভ করবেন এবং জিজ্ঞেস করবেন যে কেন অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে কোনো রকম সিআইডি তদন্তভার নেবে না। অর্থাৎ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার অভিযোগ লাগছিল যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত খোলসায় ঢুকে গিয়েছেন, তার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই টনিকই দিলেন যে তোমাকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় তাহলে বিরোধী রাজনীতি করে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, যদি রাজনীতিতে নিজের নাম কামাতে হয়, দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সম্মান কামাতে হয়, তাহলে এই যে খারাপ সময় রয়েছে এই খারাপ সময়ে লড়াই করতে হবে। হতে পারে এই জন্য তাকে পুলিশের আঘাত আসবে, হতে পারে এই জন্য তাকে জেল যাত্রায় যেতে হবে, হতে পারে এই জন্য বিভিন্ন জায়গায় তাকে আক্রমণের শিকার হতে হবে এবং শাসকের রক্তচক্ষুর সামনে দাঁড়াতে হবে, কিন্তু তবুও এই সমস্ত বিষয় তাকে করে যেতে হবে আগামী দিনে দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো নেতা তৈরি হওয়ার জন্য বা দ্বিতীয় শুভেন্দু অধিকারীর মতো কোনো নেতা তৈরি হওয়ার জন্য। এ কথা তো ফেলে দেওয়া যায় না যে শুভেন্দু অধিকারী ও শাসকের রক্তচক্ষুর বিরুদ্ধে গত 5 বছর লড়াই করেছেন, তবে গিয়েই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিংহাসনটা তিনি পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হয়তো সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এই টনিকটাই দিয়েছেন যে তোমাকে যদি আগামী দিনে রাজ্যের মসনদের সিংহাসনে বসতে হয় তাহলে বিরোধী দল করে উঠে আসতে হবে এবং শাসকের রক্তচক্ষুর বিরুদ্ধে অবশ্যই দাঁড়াতে হবে, যাতে কর্মীরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখার পরে নিজেদের মনে কিছুটা হলেও সাহস ফিরে পায়। শুধু এখানেই থেমে থাকেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মিডিয়া যারা এই মুহূর্তে স্পেকুলেশন নিয়ে একটি খবর করছে সেই মিডিয়াকেও কার্যত একেবারে হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে তারা যদি কোনো রকম মিথ্যা খবর প্রচার করে মিডিয়ার বিরুদ্ধেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হবেন। দেখুন, আলোচনা হয়েছে, কারোর সাথে আলোচনা করছি না, তার মানে আমি ধরে নিতে পারি তদন্তকারী সংস্থার কাছ থেকেই মিডিয়া এই খবরগুলো লিক হচ্ছে। যদি লিক হয়ে থাকে ইনভেস্টিগেশনের উদ্দেশ্য তো ঠিক নয়। সুতরাং আমি বারবার তদন্তকারী সংস্থা যেখানে আমাকে ডেকেছে আমি গেছি। আমি যদি কলকাতায় উপস্থিত না থাকি আমি তো যেতে পারি না। আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে যে মামলায় ডাকুক
আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্নভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। মানুষ কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছে, শান্তি শৃঙ্খলা সম্প্রীতির জন্য ভোট দিয়েছে, মানুষ উন্নয়নের স্বার্থে ভোট করুন, উন্নয়ন দিল্লির সাথে লড়াই করে টাকা আনুন। আপনারা ভোটের আগে বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পর মানুষ দেখছে বুলডোজার। এই দ্বিচারিতা তো চলতে পারে না। আমি মিডিয়ার বন্ধুদের বলবো, কোনো স্পেকুলেশন, কোনো আলোচনা না করে যদি কেউ ভুল তথ্য পরিবেশন করেন, আমরা কিন্তু বাধ্য হব হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি যেতে পৌঁছাতে। আপনাদের দায়িত্ব, আপনারা সঠিক তথ্যটা মানুষের কাছে উপস্থাপিত করবেন, পরিবেশন করবেন। আপনারা রটনাকে ঘটনা বানিয়ে দেখাবেন না। আমার সাথে তদন্তকারী সংস্থার কি কথা হলো, আমার সাথে অন্য কারোর কি কথা আপনি দেখিয়ে দিচ্ছেন। আমার সাথে রাহুল গান্ধীর মিটিং হয়েছে, তৃতীয় ব্যক্তি কেউ নেই, আমি আর রাহুল গান্ধী। কি কথা হয়েছে আপনারা জেনে গেছেন। আমিও মিডিয়ার সাথে কথা বলিনি, রাহুল গান্ধীও। আপনারা জানছেন কোত্থেকে? আপনারা আপনাদের মতো স্পেকুলেট করে খবর যা পাচ্ছেন বলে দিচ্ছেন। শুনলেন আপনারা। আর গতকালের এই ঘটনা এখানে শেষ হয়ে যাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ঢুকে গিয়ে বাড়িতে খাবার দাবার খেয়ে ঘুমানোর পরেই রাত্রির 3টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কলিং বেল বাজালো পুলিশ। কেন, কি ঘটনা? তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আত্মসহায়ক ছিলেন, সুমিত রায় সম্ভবত তার নাম, সেই আত্মসহায়ককে খুঁজছে এই মুহূর্তে পুলিশ, এবং তাকে খোঁজার জন্য তার বাড়িতে রাত্রি 3টে থেকে তল্লাশি করছিল কলকাতার পুলিশ। এমনকি তার বাড়ির দরজার তালা পর্যন্ত ভেঙে পুলিশ ঢুকেছে, এমনটাই মিডিয়া সূত্রে আমরা জানতে পেরেছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিছুই পাওয়া যায়নি। পুলিশ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গেছে, তার আগে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোনোর সময় যেভাবে সিজার লিস্ট দিয়েছিল, সেই রকমই একটি সিজার লিস্ট পুলিশকে দিতে হয়েছে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিজার লিস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কিচ্ছু, একটা নয়া পয়সা পর্যন্ত উদ্ধার করে নিয়ে যায়নি পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের পুলিশ। আর এ সমস্ত কিছু চোখের সামনে যখন ঘটছে, তখন একটি বিজেপি ঘনিষ্ঠ টিভি চ্যানেল, যে টিভি চ্যানেলটি আজকে সকালবেলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত কিছু একেবারে খোলামেলা দেখার পরেও হয়তো রাজনৈতিক প্রতিহিংসার জন্য ইচ্ছাকৃতভাবে টোন্ট করে প্রশ্ন করছিলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক পুরনো দিনের মেজাজেই সেই চ্যানেলটির যারা রিপোর্টার সেখানে ছিলেন তাদেরকে মুখের উপরেই জবাব দিলেন। দেখুন। আপনার বাড়িতে আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবেন। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করবেন। ঢুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। বারংবার আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই বিজেপি ঘনিষ্ঠ প্রাইভেট কোম্পানির চ্যানেলটি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকতার এথিক্স থেকে নিচে নেমে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করে। আর সেটাই আজকে সকালেও লক্ষ্য করতে পারা গেল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টেলিভিশন কোম্পানির যারা ইন্টারভিউ নিতে এসেছিলেন তাদেরকে বললেন যে আপনারা তদন্তকারী সংস্থাতে যুক্ত হন, অথবা তদন্তকারী সংস্থাকে জিজ্ঞেস করুন যে আমার বাড়ি থেকে কি উদ্ধার হলো। যদিও তদন্তকারী সংস্থা অত্যন্ত পরিচ্ছন্নভাবে একটি সিজার লিস্ট দিয়ে গেছেন, যেখানে আবার আপনাদের স্ক্রিনের সামনে দেখাচ্ছি, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এমন কিছুটি উদ্ধার হয়নি, এবং যাকে পুলিশ খুঁজতে গিয়েছিল তাকেও পাওয়া যায়নি। অন্যদিকে নির্বাচন প্রক্রিয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে প্রায় 1 মাস 10 দিন হতে চলল। ইতিমধ্যেই নির্বাচন নিয়ে এত প্রশ্ন তৃণমূল কংগ্রেসের মধ্যে এবং বিজেপির মধ্যে দিনের পর দিন দলাদলি বাড়তে চলেছে। চারিদিকে অক্সিজেনের অভাবে বহু তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদেরকে এখন নীতিগত শিক্ষা দিতে দেখা যাচ্ছে। তার মধ্যেই ঘটে গেল এক অবাক ঘটনা। নির্বাচন কমিশনের আন্ডারে থাকা 4000 ইভিএম, গতকাল খবর এলো যে কলকাতার আলিপুর বলে যে জায়গাটি রয়েছে, সেইখানে একটি অফিসে ছিল 10 তলা বিল্ডিং, সেই 10 তলা বিল্ডিং এর 9 তলায় অগ্নিকাণ্ড ঘটলো, এবং 4000 ইভিএম পুড়ে ছাই হয়ে গেল। আমি আপনাদেরকে দেখাবো 4000 ইভিএম যখন পুড়ছে, গণতন্ত্রের মহৎ উৎসব যে ভোট, সেই ভোটে প্রত্যেকটা গণতন্ত্রের উৎসবে যে সমস্ত মানুষ সাক্ষী থাকে, তাদের যে সাক্ষীটা বন্দী থাকে ইভিএম বাক্স, সেই ইভিএম বাক্সর চিতার আগুন কিভাবে উঠছে দেখুন। একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং সম্ভবত আমাদের নজরে এই প্রথম আমরা দেখলাম যে কোথাও ইভিএম পুড়ে ছাই হয়ে গেল। একটা নির্বাচন প্রক্রিয়া গিয়েছে, যে জ্ঞানেশ কুমার বলেছে যে একেবারে ফুল প্রুফ নির্বাচন হবে, সেখানে 4000 ইভিএম চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল। আর সব থেকে অবাক বিষয়, সব থেকে মজার বিষয় কি জানেন? এই 4000 ইভিএম যে জায়গায় রাখা ছিল সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা। আর দক্ষিণ 24 পরগনা জেলার 10টা বিধানসভার নির্বাচনের ফলাফল যে বাক্সে বন্দী ছিল, সেই বাক্সগুলোই এই বিল্ডিং এর মধ্যে ছিল। অর্থাৎ এই যে
ফলতায় পুনর্নির্বাচন হলো, ফলতার নির্বাচন যে নিয়ে প্রশ্নচিহ্ন ছিল, সেই নির্বাচনের ফলাফলেরও ইভিএম সম্ভবত এই যে বিল্ডিংটি রয়েছে এর মধ্যেই বন্দী ছিল। আগামী দিনে এই সমস্ত নির্বাচন নিয়ে কোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছিল বহু সূত্রে শোনা গেছে তৃণমূল কংগ্রেস। আর এই সমস্ত ঘটনাতেই একটা প্রশ্ন উকি দিচ্ছে যে এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর মধ্যে রয়েছে কোনো অভ্যন্তরীণ অন্তর্ঘাত, কোনো বিশাল ঘটনাকে লুকানোর জন্য তড়িঘড়ি এই ইভিএম গুলো ভস্মীভূত হয়ে গেল। এখনো পর্যন্ত সঠিক তদন্ত কি হবে সে বিষয়ে আমরা তো নজর রাখবো, এবং সঠিক তদন্তে কি উঠে আসবে, আদৌ তদন্ত হবে কি হবে না, আদৌ নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেবেন কি নেবেন না সে বিষয়ে বলতে এই মুহূর্তেই পারছি না। কিন্তু যথেষ্টই চিন্তার বিষয়, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম সিবিএসসি এবং নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যেভাবে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে শুরু করেছিল, হঠাৎ করে দিল্লির শিক্ষা দপ্তরের একটি অংশে আগুন লেগে যায় এবং বহু জরুরি নথি সেখানে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক এইখানেও যখন নির্বাচন নিয়ে এত প্রশ্ন চলছে, 4000 ইভিএম একেবারে সুরক্ষার অভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আসুন ইভিএম পোড়া থেকে এবারে আমরা নজর রাখি একটু আশা কর্মীদের একটি আন্দোলনের দিকে। হ্যাঁ, আশা কর্মীরা আবার গতকাল থেকে দেখা যাচ্ছে আন্দোলনে বসছে রাস্তায়। কিসের জন্য? পূর্বতন সরকারের সময় তো আমরা দেখেছিলাম আশা কর্মীদের আন্দোলন, নতুন সরকারেও কি হলো এক মাসের মধ্যে যে আশা কর্মীরা রাস্তায় নেমে যাচ্ছে। শুনছি আশা কর্মীরা বলছেন যে বিভিন্ন জায়গায় আশা কর্মীদের মাধ্যমে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করানো হয়েছে, বহু মহিলা এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে পাননি। তার ফলে আশা কর্মীরা যখন বাড়ি বাড়ি যাচ্ছেন বিভিন্ন জায়গায় তাদেরকে কথা শুনতে হচ্ছে। মহিলারা ধরে ধরে প্রশ্ন করছেন যে আমাদের লক্ষ্মীর ভান্ডারটাও গেল এবং আমাদের যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করলাম তারও তো টাকা ঢুকলো না। আর এর মধ্যেই আশা কর্মীদেরকে নতুন একটি কাজ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, এমনটাই বলছেন আশা কর্মীরা, যেখানে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপের জন্য এই আশা কর্মীরা এবারে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের ফর্ম ফিল আপ করবেন এবং মানুষদেরকে সাহায্য করবেন যাতে আয়ুষ্মান প্রকল্পে সাধারণ মানুষের নামটি ওঠে। আর এই কাজটাই এখন করতে চাইছেন না আশা কর্মীরা, এবং এই কাজ না করতে যাওয়ার জন্য তারা রাস্তায় বসে এখন আন্দোলন করছেন। কি বলছেন আশা কর্মীরা আমি আপনাদেরকে শোনাতে চাই, দেখুন। আমাদের দাবি, আমাদের এখন এই মুহূর্তে আমাদের সরকার 10,000 টাকা দিয়েছিলেন আমাদের ফোন কেনার জন্য। সেই ফোন আমরা 10,000 টাকায় তো ভালো ফোন হয় না, তার সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কিছু টাকা দিয়ে ফোন কিনি। তারপর ফোন কেনার পরে এখন সরকার নতুন নিয়ম করেছে এমডিএম চালু করতে হবে। আমাদের ব্যক্তিগত কিছু থাকবে না, সেই ফোনে শুধু অফিসিয়াল কাজ করতে পারবে। এবার এখানে আমাদের ছেলে মেয়ে, আমাদের ব্যাংকের সঙ্গে আমাদের এই নাম্বার অ্যাড করা আছে, ছেলে মেয়েদের স্কুল সব রকম এই ফোনের মধ্যে আছে, এই কিছুই আমরা করতে পারবো না। এটা আমাদের মানে প্রত্যেকের সমস্যা, আমরা এমডিএম করবো না। আমরা আমাদের সরকার 10,000 টাকা দিয়েছে আমাদের সিম দিন, আমরা সেই সিমে আমরা অফিসিয়ালি কাজ করবো, কিন্তু আমাদের ব্যক্তিগত ফোনে আমরা ওসব করতে পারবো না। সরকারের কাছে চাইছি আমাদের পরিকাঠামো ঠিকঠাক করুক, আমাদের সিম দিক, আমাদের 1 থেকে 5 তারিখের মধ্যে অনারিয়াম দিক, আমরা যে বাচ্চাদের ডিম সবজি খাওয়াই, যে কাঠে রান্না করি তার টাকাটাও সরকার 1 থেকে 5 তারিখের মধ্যে দিক। আমাদের কোনো এই 2.5 মাস হয়ে গেল আমরা নিজের টাকা দিয়ে আমরা খাওয়াই। আমাদের সেন্টার চালাতে কালঘাম ছুটে যায়, আমাদের গয়না বন্ধ দিতে হয়, লোন নিতে হয়, আমরা আর পাচ্ছি না। আমাদের কাছে সরকারের কাছে একটাই আমাদের অনুরোধ, আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে দিক, আমাদের সমকাজে সমবেতন দিক, প্রত্যেকটা কাজ আসলে আমাদের দিয়ে করাবে। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমরা রাস্তা নামুদ হয়েছি, এখনো পর্যন্ত এখনো টাকা ঢোকে না। রাস্তা দিয়ে গেলে দিদিমণি আমার টাকা ঢোকেনি, কবে ঢুকবে? দিদিমণি আমার ফর্মটা কি ফেলে দিয়েছো, জমা দাওনি? ও দিদিমণি ভুল হয়েছে কি? এইসব কেন আমরা শুনবো? এবার আয়ুষ্মান ভারতের কাজ দিয়েছে, আয়ুষ্মান ভারতের জন্য ফর্ম দিতে গেলে তখন বলে দিদিমণি আমার তো অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো না, আবার আয়ুষ্মান ভারত, আমরা কোনো কিছু দেবো না। আমাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সরকার আমাদের নিয়ে কিছুই ভাবছে না। আমাদের কাছে সরকারের কাছে আমাদের বড় জোরে নিবেদন, আমাদেরকে বলা হলো এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেক আইসিডিএস কর্মীর উপরে চাপ সৃষ্টি করা হলো। আমরা বললাম আমাদের অর্ডার দেখান, আমাদের অর্ডার দেখাতে পারলেন না। আমাদের এই বারুইপুর ব্লকের বিডিও ম্যাডাম আমাদেরকে বললেন আপনাদের করতেই হবে। মানুষকে বোঝালাম, বুঝিয়ে সুঝিয়ে 5টা মানুষ রাজি হলো, তাদের ফর্ম ফিল আপ করে জমা দিলাম। আজ পর্যন্ত এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। তারা বলছে আমরা তো সবার প্রথমে দিলাম দিদিমণি, কেন আমাদের টাকাটা ঢুকলো না? যারা পরে দিয়েছে তাদের টাকা ঢুকলো, আমরা কি উত্তর দেবো? আমরা কোনো উত্তর দিতে পারছি না। আশা কর্মীদের আয়ুষ্মান ভারত করে দেওয়া হলো, তাদের পার্সোনাল, আমাদের আইসিডিএস এর কথা চিন্তা করা হলো না। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আশা কর্মীদের সমস্যার সমাধানের পরিবর্তন এখনো পর্যন্ত হচ্ছে না, এবং আশা কর্মীরা রাস্তায় প্রকাশ্যে বসে গিয়েছে। বারুইপুরের পঞ্চায়েত অফিসের সামনে আইসিডিসিএস দিদিমণিরা বসে রয়েছেন এবং তারা একাধিক দাবি দাবা আজকের দিনেও করছেন সরকারের কাছ থেকে। এবং এটা সব থেকে বড় কথা, তারা বলছেন যে তাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া হচ্ছে, যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢোকেনি, এবং এই মুহূর্তে তারা কিভাবে সাধারণ মানুষের আয়ুষ্মান কার্ড ফিল আপ করতে যাবেন। একাধিক দাবি দাবা এরা নিয়ে আজকে সরকার পরিবর্তনের 1 মাসের মধ্যেই রাস্তায় বসে পড়েছে। শুধু এনআরআই নয়, বিজেপির বহু সমর্থক রয়েছেন যারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ কিছু দাবি দাবা রাখছেন। আমি আপনাদেরকে শেষে শোনাবো সেই সমস্ত কথা, কিন্তু তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী গতকাল প্রেস কনফারেন্সে বিশেষ কিছু 2-3টে বক্তব্য রেখেছেন, যেখানে একটিতে পরিষ্কার ইঙ্গিত পাওয়া গিয়েছে যে এবারে দুর্গাপুজোতে আর সমস্ত ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া হবে না, পরিবর্তে যারা দরকার তারাই সেই টাকা পাবে। দেখুন। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব, তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই
আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। অর্থাৎ দুর্গাপুজোর ক্ষেত্রেও ঠিক একইভাবে যেভাবে অন্নপূর্ণার ক্রাইটেরিয়া রয়েছে, অন্নপূর্ণা ভান্ডারে যাদের প্রয়োজন তাদের কাছে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এবং এই দুর্গাপুজোর ক্ষেত্রেও আর সমস্ত ক্লাবকে নয়, যাদের প্রয়োজন রয়েছে তাদের কাছেই টাকা ঢুকবেন, এমনটাই ইঙ্গিত করে দিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে 22 তারিখ রাজ্যের বাজেটে শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মানুষকে কি দেবেন সেটা তো পরবর্তী বিষয়, কিন্তু এই মুহূর্তে বিজেপির যে 2026 সালের নির্বাচন ছিল, সেই নির্বাচনে যারা বিজেপির হয়ে প্রবলভাবে খেটেছে এবং পাল্টানো দরকার বিজেপি সরকার, এই স্লোগান দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভোট চেয়ে বিজেপিকে জয়লাভ করিয়েছে, তাদের 2-3টে ভিডিও আমি দেখাবো যে তারা আজকের দিনে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বলছেন যে তাদের জীবন আগামী দিনে কাছে পৌঁছে দিতে পারে, তাদেরকে না খেয়ে মরতে হতে পারে, এমনটাই নাকি তারা সমস্যায় পড়েছেন। আমি দেখাবো এমনই একজনের ভিডিও, যিনি একসময় নন্দীগ্রামের যিনি তৃণমূল কংগ্রেস নেত্রী রয়েছেন অষ্টমী গিরিকে বিজেপি জয়লাভ করার পরে নোংরা কটূক্তি করেছিলেন প্রকাশ্য ভিডিও করে, সেই ব্যক্তি আজকে মাত্র পরিবর্তনের 1 মাস 10 দিনের মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন তাদের বিষয়টি দেখার জন্য, না হলে তাদেরকে আগামী দিনে না খেয়ে মরতে হতে পারে। দেখুন, সমস্ত সাউথ বেঙ্গল কর্মীকে বলছি, ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, কেউ স্কিপ করবেন না। দুঃখের সহিত একটি ভিডিও বানাতে বাধ্য হলাম। 1 তারিখ থেকে মহিলাদের ফ্রি করেছে, ভালো কথা, আমাদের মুখ্যমন্ত্রী যেটা ভালো বুঝেছেন। আমরা যে ফ্র্যাঞ্চাইজি গাড়ি চালাই, আমাদের যে কতটা কষ্ট হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যবে থেকে এই 1 তারিখ থেকে যে মহিলা ফ্রি চালু হয়েছে, আজকে 11 তারিখ, এই 11 দিনে 1 টাকাও মাইনে পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, হয় আপনি ফ্র্যাঞ্চাইজি তুলে নিন, আমাদেরকে ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করুন, তাহলে একটু উপকার হয়, না হলে বউ বাচ্চা নিয়ে গলায় দড়ি দিতে হবে, এছাড়া উপায় নেই আমাদের। সমস্ত সাউথ বেঙ্গল কর্মীকে বলছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, জয় শ্রীরাম। আপনারা সকলেই জানেন বিভিন্ন সরকারি বাসে মহিলাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে, সাধুবাদ জানিয়েছেন অনেকেই, কিন্তু অনেকে বলছেন যে সমস্ত মহিলাদেরকে ফ্রি না করে যারা ইকোনমিক্যালি স্ট্রাকচারের নিচে রয়েছে তাদেরকে ফ্রি করা উচিত, পরিবর্তে স্টুডেন্ট এবং যারা যে সমস্ত গরিব পুরুষ মানুষ রয়েছে তাদেরকেও ফ্রি করা উচিত। কিন্তু এই ফ্রির প্রক্রিয়াটা করতে গিয়ে যে সমস্ত বাস কোম্পানিগুলো সরকারের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাস চালাচ্ছে তারাও কিন্তু বিপদে পড়েছে, কারণ ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় তাদেরকে নির্দিষ্ট পরিমাণে টেন্ডার অনুযায়ী টাকা জমা দিতে হয়েছে, আর এই মুহূর্তে সরকার মহিলাদেরকে ফ্রি করে দেওয়ার জন্য বাসে মহিলাদের ভিড় বেশি হচ্ছে, এবং তার জন্য যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে এই সরকারের কাছ থেকে তাদের কিন্তু লোকসান হচ্ছে, আর এই লোকসান হওয়ার জন্য এই সমস্ত বাসের কর্মচারীরাও কিন্তু মাইনে পেতে সমস্যা হচ্ছে, আর তার জন্যই এরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন যে তাদের বিষয়টা দেখা হোক, না হলে কিন্তু তারা আগামী দিনে না খেয়ে মরতে হতে পারে। আর এই ব্যক্তি যার ভিডিও আমি আপনাদেরকে দেখালাম গত 2 দিনকার আগের, এই ব্যক্তিরই নির্বাচনের যেদিন রেজাল্ট বেরিয়েছিল 4 তারিখের ভিডিও আমি দেখাচ্ছি, বিজেপির হয়ে আনন্দ উল্লাস করে এই ব্যক্তিটি কিভাবে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেত্রী অষ্টমী গিরিকে নোংরা ভাষায় কটূক্তি করে তাকে হুমকি দিয়েছিলেন। দেখুন, মুহূর্তে আমরা সবাই দীঘা ডিপোতে আছি। এই নন্দীগ্রামের নষ্টাগিরি কি অষ্টমীগিরি, তাকে একদম শেখা হবে, সবাই যাচ্ছে অষ্টমীগিরিকে, সবাই ঠেলবো অষ্টমীগিরি নন্দীগ্রামে। একটু ওয়েট করে যাচ্ছি আমরা সবাই দীঘা থেকে। দেখলেন, এই ব্যক্তি বলাই যেতে পারে যে বিজেপির অত্যন্ত বড় সমর্থক, এবং বিজেপির জন্য তিনি নির্বাচনে খেটেছেন, ভালো করেছেন। যে কোনো মানুষেরই নিজস্ব রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করার নিশ্চয়ই অধিকার রয়েছে, কিন্তু সেদিন নির্বাচনে জেতার পরে যে নোংরা কটূক্তিটি এই ব্যক্তি করেছিলেন, একটি পশ্চিমবঙ্গের নারীকে কার্যত প্রকাশ্যে ভিডিও করে হুমকি দিয়েছিলেন, সেই ব্যক্তি আজকে কাঁদছেন এবং বলছেন আগামী দিনে তার বউ পুত্র নিয়ে না খেয়ে পর্যন্ত মরতে হতে পারে। শুধু এই ব্যক্তি নয়, আমি আরো একটি যুবকের ভিডিও দেখাবো, যিনি প্রকাশ্যে ভিডিওয়ে দাবি করছেন যে তার পরিবার বহুদিন ধরে বিজেপি করেন, কিন্তু তার সমস্ত বাড়ি ঘর দুয়ার পর্যন্ত উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এই যে বুলডোজার নীতি চলছে, সেই বুলডোজার নীতির তলায় পড়ে দেখুন। আমরা ভোট দিচ্ছি বলে আজ সুমন্ত বাবু আপনি এসছেন, আজ সুমন্ত বাবু আপনি এই দয়াল হালদার আপনার সাথে চ্যালেঞ্জ করে কথা বলছে, যদি আপনি মিডিয়ায় নোদেকে দেখে থাকেন, আমার ডাক নাম নোদে, ভালো নাম দয়াল হালদার, আপনি যদি আমাকে দেখে থাকেন তাহলে আজকে ডাইরেক্ট আমাকে দেখবেন। আজকে আমার মা উপস্থিত, আমার বোন উপস্থিত, আজকে আমাদের জন্মকর্ম এখানে। যখন আমাদের জন্ম হয়েছিল তখন হসপিটাল ছিল না, তখন আমরা জিআরবি ঘরে জন্ম হয়েছি, আমাদের চেরা দিয়ে নামি কাটা আছে, ঠিক আছে, আমাদের ভোটের কার্ড এখানে, ভোটও দিয়ে এখানে। তাহলে আমরা জনতা আজকে আপনাকে নিয়ে এসছি বলে আপনি আজকে এসছেন, তাহলে উচ্ছেদ করছেন যারা চুরি করেছে, কি ডাকাতি করেছে, কি করে কারবারি করেছে, কি করেছে, আপনি তদন্ত করে তাহলে ব্যবস্থা নিন।
আপনি একজনের বড় লোকের জন্য একটা গরিব মানুষের পেটের ভাত মেরে দিচ্ছেন, এটা তো আমি মানতে পারি না। আপনার যদি সেই মনে হয় আপনি তদন্ত দল পাঠান, আমরা 5 টাকা চা বিক্রি করে আমার মা, তাহলে আমি রিক্সা চালাই, তাহলে আপনি তদন্ত করলে সেই জিনিসটা দেখতে পারেন। আপনি তদন্ত করছেন না, আপনি ভেঙে দিচ্ছেন। আপনার মায়ের দোকান ছিল, কিসের দোকান? চায়ের দোকান? চায়ের দোকান। আমার মা 5 টাকা চা বিক্রি করতো, আমার মা ব্যাংক ব্যালেন্স করেনি, কিছু করেনি, ওনার ব্যাংকের বই সব আছে, তদন্ত অনুযায়ী কাজ হবে। যাদবপুরেই বাড়ি আপনাদের? আমার যাদবপুরেই বাড়ি, আমরা কোথায় যাবো? কালকের থেকে বলছে দোকান ভাঙতে, কালকে আজ 1 সপ্তাহ ধরে এখানে পড়ে আছে। আগে থেকে কি কোনো নোটিশ দেওয়া হয়েছিল? নোটিশ দেওয়া হয়েছিল বলতে বিল্ডার্সের নোটিশ লাগিয়েছিল, কারণ নামে লাগাইনি। বিল্ডার্সের নোটিশ লাগিয়েছিল, আমরা তো সামান্য চা বিক্রি করি, আমরা তো সব জানি না, আমরা বেশি দূর পড়াশোনাও করিনি। যদি পড়াশোনা করতাম তাহলে চাকরি করতাম, তাহলে আমরা এই জায়গায় পড়ে থাকবো কেন? তাহলে সেইটাও সুমিন্দা বাবুর দেখা দরকার। আমার মায়ের এখন 65 চলছে। আপনি কি করেন? আমি এই টোটো রিক্সা চালাই, মাঝে মাঝে মাকে এসে হেল্প করি। আচ্ছা, একটা বিষয়, হিন্দুদের সরকার হবে এরকম তো বারবার প্রচার করেছে, আপনি মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, সুমিন্দা বাবু বলেছিল, উনি আমাকে ভালো মতন চেনে, ওনার প্রিয় চেনে, যে চন্দ্রশেখর যে মারার হয়েছে রিসেন্টলি, উনি আমাকে ভালো মতন চেনে। চন্দ্রশেখর জানলে থাকলে, হ্যাঁ আমি বিজেপি করি, কিন্তু আমার কাছে কথা হচ্ছে, তুমি যে আইনের পথে চলতে বলেছো, আইনটাকে আইনের পথে চলতে বলো। বেআইনে চললে কিন্তু আমি মানবো না, আইনটাকে আইনের পথে চলতে বলো। অত্যন্ত নিষ্ঠাবান বিজেপির কর্মী তিনি দাবি করছেন, তিনি রিক্সা চালান, কিন্তু তার বাড়িঘর দুয়ার আজকে কার্যত বুলডোজারের আওতায় পড়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে। শুধু এই ব্যক্তিই নয়, আরও একজন বিজেপি কর্মী দেখাবো, যার নাম রাজু দাস, যিনি ফেসবুকে বিজেপির হয়ে নির্বাচনে প্রচুর প্রচার করেছিলেন, কিন্তু সেই ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও দিয়েছেন এবং সেখানে লিখেছেন যে আমার আজকে সব শেষ হয়ে গেল। কেন এই কথা বলেছেন আমি সেই ভিডিওটি আপনাদেরকে প্রথমে দেখাবো, দেখুন। আজ আমার দোকান চিরবিদায় জানাচ্ছি। দোকানরে অনেক কষ্ট করে এই দোকান করেছিলাম, সঙ্গে দোকানের সঙ্গে একটা জমিও কিনেছিলাম, এইটাও গেল, দোকানটাও গেল, জমিটাও আমার চলে গেল। জমিটা কিনেছি 1,80,000 টাকা দিয়ে, দেখো জমিও চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দোকানও চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, সব নিজের হাতে ধ্বংস, সব নিজের থেকে ধ্বংস করে দিয়েছি, নিজেই সব ধ্বংস করেছি। দেখলেন আপনারা, সাধারণ মানুষ, গরিব মানুষদের আমি 100বার মনে করি কোনো রং হয় না, কোনো জাতি হয় না। আমাদের ভারতবর্ষে 80 কোটি মানুষ সরকারি রেশনের ওপর নিজের জীবন চালিয়ে নিজের জীবিকা চালায়। সেই দেশে প্রত্যেকটা মানুষের জায়গা কিনে বাড়ি করার ক্ষমতা নেই। তারা বিভিন্ন জায়গায় যেখানেই সুযোগ পায়, একটু সরকারি ফাঁকা জায়গা পড়ে থাকে, সেখানে বসে যায়। যদি সেই জায়গাটা সরকারের ব্যবহারে না লেগে থাকে, তাহলে সরকার এতদিন পর্যন্ত মানবিক দৃষ্টি দেখিয়ে তাদেরকে উচ্ছেদ করেনি, কিন্তু এই বর্তমান সরকার তাদেরকে সরকার পাল্টানোর সাথে সাথেই উচ্ছেদ করে দিচ্ছে। এবার এই সমস্ত জায়গা থেকে তাদেরকে যে উচ্ছেদ করা হচ্ছে, সঙ্গে সঙ্গেই কি সেইখানে কোনো রকম নির্মাণ হবে, নাকি সেই জায়গাগুলো ফাঁকাভাবে ঘিরে রেখে ভ্যাকেট ফেলে রাখা হবে? যদি সেই ফাঁকাভাবে ঘিরে রেখে ভ্যাকেট ফেলে রাখাই হয়, তাহলে এই মানুষগুলো যদি আর কিছুদিন সেখানে বসবাস করে নিত, তাহলে কি এমন সরকারের ক্ষতি হতো, এ বিষয়ে আমার বোধগম্য হচ্ছে না। তবুও অনেক এলিট সম্প্রদায়ের মানুষেরা বলছেন যে কেন সরকারের জায়গা দখল করে রাখবেন। আরে আমরাও তো বহু সাধারণ মানুষ যখন রাস্তায় বেরোই, সেই রাস্তা সরকারের রাস্তা, এবং সরকারের রাস্তায় নিজের গাড়িটাকে পার্কিং করে কিছুক্ষণের জন্য রেখে দিই। আর এরা যদি জীবন কাটানোর জন্য কিছুক্ষণ সরকারি জায়গায় থেকেই থাকে, আর সেই জায়গাটা যদি উন্নয়নের কোনো কাজে এই মুহূর্তে নাই লেগে থাকে, তাহলে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার কি যুক্তি হতে পারে, এ বিষয়ে আমি বলতে পারবো না। আপনারা কমেন্টস করুন, এবং এই সকল যে ভিডিও আপনাদেরকে দেখালাম, এরা বিজেপির সবথেকে বড় সমর্থক। তাই বিজেপির ভাই বন্ধুরা, আপনারাই কমেন্টস করে বলুন যে আপনাদের এই ভাই বন্ধুদের সঙ্গে এই কাজটা যেটা হচ্ছে, সেটা কি খুবই যুক্তিযুক্ত এবং খুব ভালো হচ্ছে? আগামী দিনে কি আপনাদের সঙ্গে হবে না, এটা কি আপনারা গ্যারেন্টি নিয়ে বলতে পারবেন? যাই হোক, কোনো রং দেখবেন না, আমি নিরপেক্ষভাবে সঠিক কথাটাই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি, এবং সেটাই করে যাব। সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই রইল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।